নমস্কার বন্ধুরা, গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বনফুলের লেখা একটি সুন্দর গল্প পড়ে শোনাব। গল্পটির নাম রঘুবীর রাউত। শুনতে থাকুন। জমিদারি প্রথা তখনও অবলুপ্ত হয়নি। মহামহিম মহিমার্ণব শ্রীল শ্রীযুক্ত রঘুবীর রাউতের দোর্দণ্ড প্রতাপে তখনও বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে। মহারানী ভিক্টোরিয়ার আমলে তখন ইংরেজের কড়া আইন দেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু রঘুবীর রাউত নিজের আইনে চলেন। সে আইনের সঙ্গে ইংরেজের আইনের গরমিল হলেও চিন্তিত হন না তিনি। টাকার জোরে সব ঠিক হয়ে যায়, তা বলে তিনি অত্যাচারী ছিলেন না, বরং সুবিচার করবার জন্যই তিনি প্রচলিত আইন অমান্য করতেন। তিনি ব্যাপারটার মর্মস্থলে একেবারে তীরের মতো সোজা সবেগে পৌঁছে যেতেন। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা স্পষ্ট হবে। এক ছোকরা দারোগা এসে তার জমিদারিতে উৎপাত করতে লাগলো একবার। লোকের খাসিটা পাঁঠাটা নিয়ে যায়, দাম দেয় না। ঘুষ খেয়ে আসল অপরাধীকে ছেড়ে দেয়, নিরপরাধ গরিবকে নিয়ে টানাটানি করে। রাউত মশাইয়ের গুপ্তচর, লোকে গোপনে তাকে মাহুত বলতো, মুলুক দাস এসে খবরটি রাউত মশাইয়ের কর্ণগোচর করল। রাউত মশাই ভ্রুকুঞ্চিত করে রইলেন খানিকক্ষণ, তারপর বললেন, সাবধান করে দাও ওকে। পুলিশের লোক হট করে ঘাঁটাতে চায় না, কিন্তু বেশি যদি বাড়াবাড়ি করে শিক্ষা দিয়ে দেব। সপ্তাহখানেক পর মুলুক দাস এসে বলল, সাংঘাতিক লোক বেটা, আমাদের হিরু গোয়ালার মেয়েটাকে নিয়ে টানাটানি করেছে রাত্রে। সবাই হৈ হৈ করে উঠতেই বাইকে চড়ে পালালো। আজ সকালে আমি থানায় গিয়েছিলাম, আড়ালে ডেকে বললাম আপনার কথা। জবাবে কি বলল জানেন? বললে, আমি স্বয়ং কুইনের প্রতিনিধি, আর উনি একটা সামান্য জমিদার। যদি ইচ্ছা করি ছাড় পোকার মতো পিষে মেরে ফেলতে পারি ওকে। মানা করে দেবেন উনি যেন আমার ব্যাপারে হাত না দেন। আমি ওর প্রজাও নই, খাতকও নই। রাউত মশাই কিছু বললেন না। বাঁ হাতের আঙুলগুলি দিয়ে বাঁ দিকের গোঁফটায় তা দিতে লাগলেন খালি। বাঁ দিকের গোঁফটার উপর তাঁর কিঞ্চিত পক্ষপাতিত্ব ছিল। 7 দিন পরে রাউত মশাই বৈঠকখানে বসে আছেন। দেখতে পেলেন দারোগাটা তাঁর গেটের সামনে দিয়ে বাইকে করে যাচ্ছে। রাবণ মিশির। জি হুজুর। বলিষ্ঠ সিপাহী রাবণ মিশ্র সেলাম করে দাঁড়ালো। দারোগা সাহেব বাইকে করে যাচ্ছে, তাকে ডেকে নিয়ে এসো। যদি আসতে না চায় ধরে নিয়ে এসো। জো হুকুম। মিনিট 10 পরে ক্রুদ্ধ দারোগাকে টানতে টানতে নিয়ে এলো রাবণ মিশির। থামের সঙ্গে বেশ কসকসিয়ে বাঁধো ওকে। আগে প্যান্ট কোট গেঞ্জি সব খুলে নাও, যদি চেঁচায় মুখটাও বেঁধে ফেলো। রাবণ মিশির তাকে টানতে টানতে নির্জন পশ্চিম বারান্দায় নিয়ে গেল। একটু পরে এসে খবর দিল দারোগাকে থামে বাঁধা হয়েছে। রাউত মশাই উঠে গিয়ে দেখলেন উলঙ্গ আবদ্ধ দারোগা নির্বাক হয়ে রয়েছে বটে, কিন্তু তার চোখ দুটো দিয়ে আগুনের হলকা ফুটে বেরোচ্ছে। রাউত বললেন, আপনি মহারানীর প্রতিনিধি, আমি আমার প্রজাদের প্রতিনিধি। আপনি যেসব অন্যায় করেছেন তার শাস্তি দিচ্ছি। আজ আপনাকে চাপকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ফের যদি এসব করেন তাহলে বাঘ কিংবা কুমির দিয়ে আপনাকে খাওয়াবো। ও দুটো জানোয়ারই আমি পুষি, আশা করি জানা আছে সেটা আপনার। এই, বেদ লাগাও। রাবণ মিশির একটা হান্টার বের করে এনে চাপকাতে লাগলো দারোগাকে। রঘুবীর রাউত একটা মোড়ায় বসে বাঁ দিকের গোঁফটি মোচড়াতে লাগলেন। একটু পরে দারোগা অজ্ঞান হয়ে গেল। তখন রাউত মশাই হুকুম দিলেন, ওকে টানতে টানতে নিয়ে গিয়ে হিরু গোয়ালার বাড়ির পিছন দিকের জঙ্গলে ফেলে দিয়ে আয়। তারপরে এই টেলিগ্রামটা ডাকঘরে নিয়ে যা। আমি টেলিগ্রাম লিখছি, ওটাকে ফেলে দিয়ে আগে। টেলিগ্রাম করলেন পুলিশ সুপারিনটেন্ডেন্টকে। লিখলেন, এখানকার দারোগা একটি গোয়ালার মেয়েকে বলাৎকার করছিল বলে গুরুতর রূপে প্রহৃত হয়েছে। অবিলম্বে কিছু একটা ব্যবস্থা করুন। অনেক হাঙ্গামা হুজ্জত হলো, কিন্তু শেষ পর্যন্ত চাকরি গেল দারোগাটা। রঘুবীর রাউত ডাইরেক্ট অ্যাকশনের পক্ষপাতী ছিলেন। যা করতেন নিজেই করতেন। আবেদন নিবেদন বা আইনের ঘোর প্যাচের ভিতর যেতে চাইতেন না। বলতেন, আইন? ও আইন অনুসারে চললে দোষীকে সাজা দেওয়া যায় কখনো? হাতে নাতে চোর ধরলেও মিথ্যে সাক্ষী তৈরি করতে হবে, তা না করলে চোর ছাড়া পেয়ে যাবে। আদালতে তার মামলা মোকদ্দমা হরদম লেগে থাকতো,
কিন্তু তিনি একবার ছাড়া কখনো ফরিয়াদি হননি, বরাবর আসামি হয়েছেন। তিনি নিজের জমিদারিতে দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন, সুতরাং আইন ভঙ্গের অপরাধে আসামি হতে হতো তাকে। যে মোকদ্দমায় তিনি ফরিয়াদি হয়েছিলেন তারই গল্প এবার বলবো। রঘুবীররা দুই ভাই ছিলেন, রঘুবীর আর সুমিত্রানন্দন। সুমিত্রানন্দন এবং তার পত্নী বহুকাল আগে মারা গেছেন। তাদের একমাত্র সন্তান অযোধ্যা প্রসাদ রঘুবীরের কাছেই মানুষ হচ্ছিল। রঘুবীর অপুত্রক এবং বিপত্নিক, সুতরাং অযোধ্যা প্রসাদ রাউত বিশাল জমিদারির একমাত্র উত্তরাধিকারী। রঘুবীর অযোধ্যা প্রসাদকে লেখাপড়া শেখাননি বিশেষ, স্কুল কলেজের শিক্ষার উপর তেমন আস্থা ছিল না তার। তিনি তাকে মোটামুটি বাংলা, ইংরেজি এবং অঙ্ক শিখিয়েছিলেন, পালোয়ান রেখে কুস্তি করতে শিখিয়েছিলেন, গান বাজনা শেখাবার জন্য ওস্তাদ রেখেছিলেন একজন। অযোধ্যা প্রসাদ যখন সাবালক হন তখন তাকে আলাদা বাড়িও করিয়ে দিলেন একটি, জমিদারির একটি মহলের ভাড়ও দিয়ে দিলেন, যাতে সে স্বাধীনভাবে থেকে জমিদারি পরিচালনা করবার অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। প্রাপ্তে তু ষোড়শে বর্ষে পুত্র মিত্র বদাচরেত, চাণক্যের এই উপদেশ রঘুবীর মানতেন। প্রাপ্তবয়স্ক অযোধ্যা প্রসাদের কোনো কাজে বাধা দিলেন না তিনি। ফল নিম্নলিখিত প্রকার হল। যে পালোয়ানেরা তাকে কুস্তি শেখাতে এসেছিল তারা অযোধ্যা প্রসাদকে পরামর্শ দিলে যে পুষ্টিকর খাবার প্রচুর পরিমাণে না খেলে কুস্তিতে সাফল্য অর্জন করা সম্ভব নয়। বাদাম, পেস্তা, কিশমিশ, আখরোট, খুবানি, খোয়া প্রচুর পরিমাণে খেতে হবে। এর সঙ্গে মাছ, মাংস, ডিম থাকলে আরও ভালো হয়। গামা, গোবর, কিক্কর প্রভৃতি বড় বড় ব্যায়ামবিদদের খাদ্য তালিকা আউড়ে তারা অযোধ্যা প্রসাদকে পরিষ্কার বুঝিয়ে দিলে যে কুস্তি করতে হলে ভালো খাওয়া চাই। অযোধ্যা প্রসাদের অর্থাভাব ছিল না, বাদাম, পেস্তা প্রভৃতি প্রচুর আনিয়ে ফেললে। মুশকিল হলো মাছ মাংস নিয়ে, পাড়াগাঁয়ে প্রত্যহ ভালো মাছ মাংস পাওয়া যায় না। অযোধ্যা প্রসাদ প্রত্যহ কালী পূজার ব্যবস্থা করে ফেললে, রোজ পাঁঠা কাটা হতে লাগলো। তার মহালে বড় দিঘি ছিল একটা, সেখানে সে আর তার পালোয়ানরা রোজ ছিপ ফেলে বসতে শুরু করলো। জেলেরা জাল নিয়ে ঘুরতে লাগলো, অন্তত শের পাঁচেক মাছ রোজ চায়, কারণ সে একা তো নয়, গোটা পাঁচেক পালোয়ান আছে। মাছও জুটতে লাগলো, পয়সা খরচ করলে সবই হয়। গান বাজনার ওস্তাদ নূর মোহাম্মদও একটি পরামর্শ দিলেন তাকে। বললেন, সেতার যখন বাজে তখন একটি অদৃশ্য নর্তকী সেতারের ছন্দে নৃত্য করে, তার নুপুরের নিক্ষণ হুজুর নিশ্চয়ই শুনেছেন। তার সঙ্গে সঙ্গে বাইরের শতরঞ্জির উপর যদি আরেকটি নর্তকী নাচে তাহলেই জুড়ি ঠিক মেলে, আর তাহলেই সেতারের মজাটা পুরো পাওয়া যায়। নূর মোহাম্মদ অযোধ্যা প্রসাদের বাড়ির পাশেই একটি আলাদা বাড়িতে থাকতেন। বললেন, লখনৌ থেকে তার বিবির এক বোন এসেছে, সাবিত্রী দেবী নাম নিয়ে সে সিনেমায় নামতে চায়, কিন্তু হুজুর যদি মত দেন। বাঁ দিকের গোঁফ মোজরাতে মোজরাতে মুলুক দাসের কাছে খবর শুনছিলেন রাউত মশাই। মুলুক দাস বলছিল, বেলা 9টা-10টার সময় ওঠে অযোধ্যা আজকাল, উঠে মুখ ধোয় ঘণ্টাখানেক ধরে, তারপর চা খায়, তারপর বাদাম পেস্তার হালুয়া। যা চেহারা হয়েছে চিনতে পারবেন না আপনি। এই টেবো টেবো গাল, থলথলে ভুঁড়ি, গর্দানের উপরও চাপ চাপ চর্বি। প্রকাণ্ড একটা গড়গড়া কিনেছে দেখলাম, ঘণ্টাখানেক ধরে তামাকি খায়, তারপর তেল মাখতে বসে। ওই পালোয়ানগুলো তেল মাখায় ওকে, বলে নাকি মাসাজ করলে শরীরের উপকার হয়। প্রথমে সর্ষের তেল, পরে অলিভ অয়েল, তারপর মাথায় ফুলেল তেল। খেতে বসে 2-2:30টার সময়। মাছ, মাংস, রাবড়ি রোজ খায়। নানা রকম তরি তরকারি খাবার জন্য বাড়ির পিছনে 2 বিঘে জমিতে শাক সবজি লাগিয়েছে। হাঁস পুষছে, রোজ ডিম খায়। খেয়ে দিয়ে শোয় একটু, তারপর বিকেলে গিয়ে দিঘিতে মাছ ধরতে বসে, পালোয়ানগুলোও বসে। সন্ধ্যের পর থেকে আরম্ভ হয় গানের মজলিস। সাবিত্রী দেবী নাচেন, রাত 1টা-1:30টা পর্যন্ত গান বাজনা চলে। আজকাল মদও চলছে শুনছি। চুপ কর, বুঝেছি। থেমে গেল মুলুক দাস, তারপর আর চোখে তাঁর দিকে একবার চেয়ে উঠে গেল। রাউত মশাই আরও খানিকক্ষণ গোঁফ চোমড়ালেন, তারপর তিনিও উঠে গেলেন। এরপরই শুরু হলো মোকদ্দমা। রঘুবীর রাউত এক জাল দলিল বার করে দাবি করলেন যে মৃত্যুর পূর্বে সুমিত্রানন্দন তার অংশের সম্পত্তি তাকে, অর্থাৎ রঘুবীরকে বিক্রি করে গিয়েছিলেন। জমিদারিতে আইনত অযোধ্যা প্রসাদের কিছুমাত্র অধিকার নেই, কিন্তু সে জোর করে একটা মহল দখল করে বসে আছে,
এবং অপব্যয় করে সম্পত্তি নষ্ট করেছে। আদালত থেকে তাকে তার ন্যায্য অধিকার সাব্যস্ত করার অনুমতি দেওয়া হোক। দ্বিতীয় মোকদ্দমা করল নর্তকী সাবিত্রী দেবী। তাকে টাকা দিয়ে হাত করলেন রাউতমশাই এবং তাকে দিয়েই এক মোকদ্দমা রুজু করা গেল। সাবিত্রী দেবী আদালতে হলফ করে বলে এলো যে অযোধ্যা প্রসাদ তার উপর বলাৎকার করবার চেষ্টা করেছিল। ডাক্তার, উকিল এবং আরও জনা কয়েক প্রত্যক্ষদর্শী সমর্থন করলেন সাবিত্রী দেবীকে। তৃতীয় মোকদ্দমা করলে কয়েকটি প্রজা। তাদের নালিশ অযোধ্যা প্রসাদ নাকি জোর করে তাদের কাছে খাজনা আদায় করেছে, মারধরও করেছে। চতুর্থ মোকদ্দমা করলে পিয়ারিলাল ঢনঢনিয়া। অযোধ্যা প্রসাদ নাকি তাঁর মানহানি করেছে। এইভাবে নানা ছুতোয় 10টা মোকদ্দমা লাগিয়ে দিলেন রাউতমশাই অযোধ্যা প্রসাদের বিরুদ্ধে। ঘুমন্ত লোকের মাথায় যদি বাড়ির ছাদ ভেঙে পড়ে তাহলে তার যা অবস্থা হয়, অযোধ্যা প্রসাদের তাই হলো। সে প্রথমটা ভাবল যে জ্যাঠামশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু এ ভুল ভাঙতে দেরি হলো না। মুলুকদাসই এ ভুল ভাঙিয়ে দিলে। সে তাঁর সঙ্গে দেখা করতে চাইলে। রঘুবীর বলে পাঠালেন তিনি তার মুখদর্শন করতে অনিচ্ছুক। অযোধ্যা প্রসাদের শ্বশুর শাঁসালো ব্যক্তি ছিলেন। অবশেষে তাঁরই শরণাপন্ন হতে হলো তাকে। সে মোকদ্দমা লড়তে লাগল। বছর 2 কেটে গেছে। কয়েকটা মোকদ্দমা জিতেছে অযোধ্যা প্রসাদ, কিন্তু আসল মোকদ্দমাটা অর্থাৎ বিষয়ের মালিকানা সত্ত্ব নিয়ে যে মোকদ্দমাটা হচ্ছিল সেটা শেষ হয়নি। লোয়ার কোর্টে হেরে গেছে অযোধ্যা প্রসাদ, হাইকোর্টে আপিল করেছে। মুলুকদাস রঘুবীর রাউতকে একটি খবর দিল। অযোধ্যা প্রসাদ দেখলাম খুব রোগা হয়ে গেছে, দেহের চর্বি বিলকুল ঝরে গেছে, মুখ শুকনো, চুল উস্কো খুস্কো। রাউত গোঁপ চোমড়াতে লাগলেন, কিছু বললেন না। হাইকোর্টে রাউত হারলেন, কিন্তু তিনি ছাড়বার লোক নন। বিলেতে আপিল করলেন আবার। বিলেতের আপিলে জিতে গেলেন তিনি। তারপর ডেকে পাঠালেন অযোধ্যা প্রসাদকে। অযোধ্যা প্রসাদ নতমস্তকে এসে দাঁড়ালো। এই নাও। একটা খাম এগিয়ে দিলেন তার দিকে। কি এটা? ডিড অফ গিফট। আমার সমস্ত সম্পত্তি তোমায় দান করলাম। অযোধ্যা প্রসাদ বিস্মিত হয়ে চেয়ে রইল খানিকক্ষণ। একটু ইতস্তত করে মাথা চুলকে তারপর বলল, তাহলে মোকদ্দমা করার দরকার কি ছিল? তোমার বড্ড চর্বি হয়েছিল, সেটা একটু ঝরিয়ে দিলাম। বিষয় সম্পত্তি কী করে রক্ষা করতে হয় তারও একটু ট্রেনিং হয়ে গেল তোমার। বিপদে না পড়লে তো শিক্ষা হয় না। তুমি যে রাস্তায় চলেছিলে তাতে আমাদের পিতৃপুরুষের বিষয় সম্পত্তি ডুবে যেত। আমি কাল কাশী যাব, আর ফিরব না। কাল থেকে তোমাকেই স্টেটের ভার নিতে হবে। যাও। অযোধ্যা প্রসাদ প্রণাম করে চলে গেল।